হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি Atiqs SEO ইউটিউব চ্যানেলে। আমি আতিক, কাজ করছি কন্টেন্ট রাইটিং এবং এসইও নিয়ে। আপনাদের জন্য এক নতুন ধরনের উদ্যোগ আমি নিয়ে এসেছি। Atiqs SEO চ্যানেলে আমরা কোনো সাধারণ এসইও টিউটোরিয়াল তৈরি করব না। আমরা যেটা করব, বিশ্বের বিখ্যাত এসইও অপটিমাইজার যারা, বিখ্যাত বক্তা যারা, তাদের বিভিন্ন ট্যাকটিক্সের যে টিউটোরিয়াল ওনারা তৈরি করেছেন, সেই টিউটোরিয়ালগুলোকে আমরা বাংলা করে নিয়ে এসেছি। যেহেতু আমরা বাংলাদেশি এবং আমাদের জন্য ইংরেজি টিউটোরিয়াল বুঝে ওঠাটা কোনো ক্ষেত্রে খুব কষ্টকর, আশা করছি আমার এই উদ্যোগ আপনাদের সবার কাজে লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। নাথান গচ একজন খুব নামকরা এসইও অপটিমাইজার। উনি এ পর্যন্ত 50টিরও উপরে ভিডিও তৈরি করেছেন এবং হাজার হাজার সাবস্ক্রাইবার এবং ভিউ হয়েছে ওনার ভিডিওগুলো। উনি 2020 সালের বিভিন্ন আপডেটেড ট্যাকটিক্সের উপরে ভিডিও তৈরি করেছেন। আমাদের আজকের টপিকস অ্যাঙ্কর টেক্সট ইন 2020। 2020 সালে আমরা কীভাবে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করব, এবং নাথান গচের এই চ্যানেলটির নাম হচ্ছে গচ এসইও। আপনারা যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে কখনো সার্চ করেন, ওনার চ্যানেলের মেইন ভিডিওটা দেখে আসতে পারবেন। আমরা ডেসক্রিপশন বক্সে এরপরও পাশাপাশি ইংরেজি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি। নাথান গচের গচ এসইওকে উনি অনেক সময় গচ এসইও একাডেমি বলে থাকেন, এবং এই ভিডিওটি মূলত অ্যাঙ্কর টেক্সট কীভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন, এই বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করেছেন উনি। আসুন প্রথমে চলে যায় যে আসলে ওনার মতে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট কী জিনিস। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট বলতে মূলত যদি কোনো ওয়েবসাইট বা কোনো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতে যাই, তাহলে সেই ব্র্যান্ডের নাম ব্যবহার করাকেই ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট বলা হয়। যেরকম ওয়েবএমডি একটি ওয়েবসাইটের নাম, এবং সেটাকে উনি যখন অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করেছেন তখন সরাসরি নামই ব্যবহার করেছেন। যেরকম ওয়েবএমডি যদি এখানে ব্যবহৃত হয়ে থাকে, এটা অ্যাঙ্কর টেক্সট। অবশ্যই সকল ট্যাকটিক্স জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ধাপে উনি বলেছেন যে নেকেড লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট। কেন উনি অ্যাঙ্কর টেক্সটকে নেকেড লিঙ্ক বলেছেন? এর কারণ হচ্ছে, কোনো ওয়েবসাইটের নাম যদি আমরা সরাসরি ব্যবহার করি তাহলে অবশ্যই এটা শ্রুতিমধুর হয় না। ধারণা করা হয় যে সরাসরি একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য ইন্ডিকেট করা হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি ওয়ালটনের নাম। ওয়ালটন বাংলাদেশের একটি কোম্পানি। ওয়ালটন যদি আমরা সরাসরি ব্যবহার করি তাহলে পূর্বের যে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সটের কথা উনি বলেছেন সেটা আসবে, যে ওয়ালটন নাম আসলে এটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর হয়ে যাবে। কিন্তু আমরা যদি walton.com ব্যবহার করি তাহলে অবশ্যই এটাকে ডাইরেক্ট আমরা বলবো যে লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে, যেটা আসলে শ্রুতিমধুর নয়। এবং পাশাপাশি গুগলও এ ধরনের ভিডিও বা এ ধরনের লিঙ্ক ব্যবহার পছন্দ করে না। এরপর আছে জেনেরিক অ্যাঙ্কর টেক্সট। আমরা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এ ধরনের কোনো টেক্সট ব্যবহার করি, যে ফর নোয়িং মোর প্লিজ ক্লিক হেয়ার, অথবা ফর মোর ডিটেলস চেক হেয়ার, এ ধরনের আমরা যদি ক্লিক হেয়ার, চেক হেয়ার, নক আস এ ধরনের টেক্সট ব্যবহার করি এবং সেই টেক্সটের সঙ্গে আমরা ব্যাকলিঙ্ক ব্যবহার করি, তো অবশ্যই সেটাকে জেনেরিক অ্যাঙ্কর টেক্সট বলা হবে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে সরাসরি আমরা কোনো অ্যাঙ্কর মূল কিওয়ার্ড ব্যবহার করি না, আমরা কোনো ধরনের ব্র্যান্ডেড কিওয়ার্ড ব্যবহার করি না, সাধারণ একটি শব্দের মাধ্যমে বা শব্দমালার মাধ্যমে আমরা জেনেরিক অ্যাঙ্কর তৈরি করি। এ ধরনের যখন ইনফরমেশন আমরা পুট করি আমাদের কন্টেন্টে, গুগল স্বাভাবিকভাবে ধরে নেয় যে এই কন্টেন্টটা খুবই রিচ, কারণ এরা নিজেরাও কিছু ইনফরমেশন দিয়েছে এবং আরও ইনফরমেশনকে সঙ্গে লিঙ্ক করেছে, যেখানে গেলে আরও ইনফরমেশন জানা সম্ভব। পরবর্তী ধাপে উনি চতুর্থ পর্যায়ে বলেছেন ইমেজ অ্যাঙ্করের কথা। যদি আমরা ওয়েবসাইটে কোনো ছবি ব্যবহার করি এবং যে ছবিতে ক্লিক করলে সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাবে বা ব্যাকলিঙ্ক করা থাকবে, এ ধরনের ছবিকে ব্যাকলিঙ্ক করে কোনো ইমেজ অ্যাঙ্কর বলেন। ইমেজ অ্যাঙ্কর আসলে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? ধরে নিন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে একটা ছবির সাথে আমরা
অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক করতে চাই বা অন্য একটি পেজকে আমি লিঙ্ক করতে চাই, তখন অবশ্যই আমি এর সঙ্গে ব্যাকলিঙ্ক ব্যবহার করব এবং এই ইমেজ অ্যাঙ্করই তখন গুগলের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। এসইওর কাজ করতে গিয়ে আমরা অনেকে এলএসআই এর নাম শুনেছি। এলএসআই এর এলাবোরেশন খুবই জটিল এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য সুখকর নাও হতে পারে। এলএসআই কি আমরা আসলে জানি কিনা? এলএসআই যদি ক্রিয়েটিন আমাদের এলএসআই অ্যাঙ্কর হয়ে থাকে, আমাদের মূল অ্যাঙ্কর হয়ে থাকে, তাহলে অবশ্যই এলএসআই হচ্ছে এর কাছাকাছি ধরনের যে কথাগুলো রয়েছে এগুলো সবই এলএসআই। কী ধরনের? উনি এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন যে ক্রিয়েটিন যদি মূল কিওয়ার্ড হয়ে থাকে, হোয়াট ইজ ক্রিয়েটিন, ডাজ ক্রিয়েটিন ওয়ার্ক, হাউ ক্রিয়েটিন ওয়ার্কস ফর আওয়ার রেগুলার ডেইলি বেসিস, এই ধরনের যদি সেন্টেন্স আমরা ক্রিয়েট করি বা লং টেইল তৈরি করি, তার ভিতরে ক্রিয়েটিন থাকলেই এটা এলএসআই হয়ে যাবে। এলএসআই অর্থ হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। একটি কিওয়ার্ডের সাথে মিল রেখে এর সঙ্গে আরও কিছু শব্দ যোগ করে যখন অ্যাডিশনাল কিওয়ার্ড তৈরি করা হয় তখন সেটাকে এলএসআই বলা হয়ে থাকে। আমরা মোটামুটি সবাই এলএসআই সম্পর্কে ধারণা রাখি। ব্র্যান্ডেড কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সট উনি বলেছেন, আসলে এটা কি? এখানে অবশ্যই আপনি ব্র্যান্ড, যে কোম্পানি বা যেই মূল বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা, এবং মেইন কিওয়ার্ড, এই দুটো যখন একসঙ্গে থাকবে তখন এটাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলা হবে। যেরকম ওয়েব এমডি হচ্ছে এখানে ব্র্যান্ড এবং আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ক্রিয়েটিন। ওয়েব এমডি ক্রিয়েটিন যখন আমরা বলবো এবং এই দুটো শব্দকে মিলে আমরা যখন ব্যাকলিঙ্ক তৈরি করব তখন এটা ব্র্যান্ড কিওয়ার্ড অ্যাঙ্কর হয়ে যাবে। কোনো কোনো সময় আমরা আমাদের ব্যাকলিঙ্কের যে অ্যাঙ্করটা আমরা ব্যবহার করি এর সঙ্গে মিল রেখে সিনোনিমস আমরা ব্যবহার করতে পারি। সাপোজ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যদি ডগ ফুড আমাদের অ্যাঙ্কর হয়ে থাকে, মেইন অ্যাঙ্কর হয়ে থাকে, আমরা ডগ বিস্কিটকে আমরা পার্শিয়াল ম্যাচ বলতে পারি, ডগ মিলকে আমরা পার্শিয়াল ম্যাচ বলতে পারি। এভাবে সিমিলার ধরনের কাছাকাছি অ্যাঙ্করগুলোকে মিলিয়ে আসলে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর তৈরি হয়। এক্স্যাক্ট ম্যাচ আসলে কাকে বলে? মেইন যে কিওয়ার্ড, আমরা যদি ক্রিয়েটিন নিয়ে কাজ করে থাকি, ক্রিয়েটিন আমাদের এক্স্যাক্ট ম্যাচ। যদি আমরা ডগ ফুড নিয়ে কাজ করে থাকি, ডগ ফুড আমাদের এক্স্যাক্ট ম্যাচ। এভাবে আসলে এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর আমরা বের করে থাকি। উনি এরপরে বলেছেন যে টাইটেল অ্যাঙ্কর টেক্সটের কথা। আসলে টাইটেল কী জিনিস আমরা জানি। আমরা যারা কন্টেন্ট বা আর্টিকেল নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের লেখা পোস্ট করে থাকি এবং সেখানে এর উপরে টাইটেল দেওয়া হয় আর্টিকেলের টাইটেলগুলোকেই ভিতরে যদি আমরা পুশ করে দিই আমাদের কিওয়ার্ডটাকে, সাপোজ আমরা যদি ব্যাকলিঙ্ক আমাদের কিওয়ার্ড হয়ে থাকে, তাহলে 3 things you did not know about backlinks, এটা একটা টাইটেল হলে এর মধ্যে আমরা ব্যাকলিঙ্ককে পুশ করে দিয়েছি অ্যাঙ্কর হিসেবে। যখন গুগলে কেউ ব্যাকলিঙ্কস লিখে সার্চ করবে তখন এই অ্যাঙ্করটি, টাইটেল অ্যাঙ্করটি গুগলে সার্চ রেজাল্টে ধরা পড়বে এবং এটা কম্পেয়ার টু আদার অন্যান্য অ্যাঙ্কর টেক্সটের চাইতে টাইটেলটা বেশি গ্রহণযোগ্য হয়। কোঅ্যাকারেন্স খুব কঠিন ধরনের শব্দ হলেও আসলে এর ব্যাখ্যা খুব জটিল নয়। আমরা প্রথমেই বুঝে নিই যে আসলে কোঅ্যাকারেন্স কী জিনিস। মেইন যে টার্গেট কিওয়ার্ড, সেই কিওয়ার্ডকে ব্যবহার না করে এর আশেপাশের কোনো শব্দকে যদি আমরা কিওয়ার্ড হিসেবে বা অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করতে চাই তবে সেটাকে কোঅ্যাকারেন্স বলা হয়ে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে কোঅ্যাকারেন্সের শব্দগুলো মেইন কিওয়ার্ডের চাইতেও বেশি ইফেক্টিভ হয়। উদাহরণস্বরূপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্রিয়েটিন যদি টার্গেট মেইন কিওয়ার্ড হয় তাহলে গো হেয়ার, এখানে যান, এই শব্দটিকে বা এই দুটো শব্দকে আসলে অ্যাঙ্কর টেক্সট বলা হয়েছে। কিভাবে? সেন্টেন্সটা আমরা দেখি, ইফ ইউ আর লুকিং ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিয়েটিন গো হেয়ার রাইট অ্যাওয়ে। আপনি যদি ক্রিয়েটিন সম্পর্কে আরও জানতে চান তাহলে এখানে এখনই চলে যান। এর অর্থ হচ্ছে যে আপনি ক্রিয়েটিনকে এখানে ব্যাকলিঙ্ক করতে পারতেন মেইন অ্যাঙ্কর হিসেবে, আপনি তা না করে গো হেয়ার, এখানে যান, এই শব্দটাকে ব্যাকলিঙ্ক করে আপনি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজের সঙ্গে এটাকে লিঙ্ক করেছেন। খুব সহজভাবে আমরা কোঅ্যাকারেন্সকে বুঝতে পারছি তাহলে যে কোঅ্যাকারেন্স ব্যবহারের অর্থ হচ্ছে যে মূল শব্দকে টার্গেট না করে বা ব্যাকলিঙ্ক না করে গুগলের নজর এড়িয়ে আসলে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা। গুগল যখন সার্চ দেবে, গুগলে যখন সার্চ করবে বা গুগলের অ্যালগোরিদম যখন কাজ করবে তখন এটা খুব পজিটিভ ইম্প্যাক্ট আসবে, কারণ বিকল্প একটি শব্দকে ব্যবহার করে বা কাছাকাছি একটা শব্দকে ব্যবহার করে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করেছি।
অ্যাঙ্কর টেক্সট আসলে কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে একটা আর্টিকেলের ভিতরে, কোনটার কী ধরনের গ্রহণযোগ্যতা আছে, কি পরিমাণ ব্যবহার করা যায়, কি পরিমাণ ইম্প্যাক্ট। আমরা যদি ব্র্যান্ডেড কিওয়ার্ড ইউজ করি তাহলে অবশ্যই একটা কন্টেন্টে এটা 70%-এর উপরে গুরুত্ব রাখবে। যদি নেকেড লিঙ্ক পোস্ট করি, যদিও এটা শ্রুতিমধুর নয়, এরপরও 20%-এর উপরে এটা প্রভাব রাখবে। জেনেরিক কিওয়ার্ডগুলো ক্লিক হিয়ার, কন্ট্যাক্ট আস, নক আস, এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত 5%-এর মতো প্রভাব রাখে। তবে আমরা যে বিষয়গুলো আরও বেশি আলোচনা করেছি সেগুলো হচ্ছে এলএসআই, পার্শিয়াল ম্যাচ এবং টাইটেল। এগুলো কিন্তু 1 থেকে 5%-এর উপরে বেশি ব্যবহার করা যাবে না। কখনোই এমন হতে পারে না যে আমি আমার 100 লাইনের একটি কন্টেন্টের মধ্যে 5 লাইনের বেশি এলএসআই ইউজ করেছি। যত বেশি এলএসআই ইউজ করা হবে, আস্তে আস্তে গুগল এটাকে কিওয়ার্ড ক্যানিবালিজম ধরে নিতে পারে। আবার টাইটেলের ক্ষেত্রেও আমি যদি 5টা টাইটেল ব্যবহার করি একটা আর্টিকেলে, সেটা যথেষ্ট, কিন্তু অবশ্যই এর বাইরে ব্যবহার করা যাবে না। এবং এক্স্যাক্ট ম্যাচ, যেটা আমার যে মেইন কিওয়ার্ড, সেটাকেই যদি আমি ব্যবহার করতে যাই, এটা কখনোই 1%-এর বেশি ব্যবহার করা যাবে না। অর্থাৎ 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমি যদি ব্যবহার করতে যাই, আমি 2% বা 3% হয়তো ব্যবহার করতে পারি। 2বার বা 3বার আমি হয়তো এটাকে ব্যবহার করতে পারবো, কখনোই এর চেয়ে বেশি নয়। সুতরাং আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে অ্যাঙ্কর টেক্সটকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব। অ্যাঙ্কর টেক্সট ব্যবহারের ক্ষেত্রে নাথান গচ একটি সাইক্লিং মেথডকে সাজেস্ট করেছেন। উনি বলেছেন যে অ্যাঙ্কর টেক্সট ব্যবহারের সময় কখনোই একই ধরনের অ্যাঙ্কর বারবার ব্যবহার করা ঠিক নয়। প্রথমেই রয়েছে এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর। এটাকে যদি আমরা একটা আর্টিকেলের ভিতর পরপর 5বার ব্যবহার করি, এটা কখনোই শ্রুতিমধুর হবে না এবং গুগলের কাছেও এটা কখনো ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে না। তো উনি যে পন্থাটা দেখিয়েছেন, সাইক্লিং মেথড, এখানে উনি বলেছেন যে আপনি একবার এক্স্যাক্ট ম্যাচ অ্যাঙ্কর ব্যবহার করুন, এরপরে যদি ব্যবহার করতে হয় ব্র্যান্ডেড অ্যাঙ্কর ব্যবহার করুন, তারপরে প্রয়োজন হলে পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর ব্যবহার করুন, এরপরে নেকেড লিঙ্ক ব্যবহার করতে পারেন একবার, এরপরের বার যদি ইউজ করতে হয় জেনেরিক অ্যাঙ্কর, তারপরে ব্র্যান্ডেড অ্যাঙ্কর। এভাবে সাইক্লিং মেথডে আপনি ব্যবহার করতে পারেন। এটা যে একদম হুবহু সাইক্লিং মেথডের যে চিত্র দেওয়া আছে এই মেথডে হতে হবে তা নয়, কিন্তু বিভিন্ন মেথড ব্যবহার করে আমরা যদি অ্যাঙ্কর ইউজ করি, গুগলের কাছে এটার গ্রহণযোগ্যতা বাড়বে এবং 6 ধরনের অ্যাঙ্কর ব্যবহার করার কারণে একটা কন্টেন্ট কিন্তু আরও বেটার ক্যাচ করবে গুগলের অ্যালগোরিদমে। এবং 2020 সালে যখন গুগলের আপডেট প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করছে এবং প্রতিনিয়ত আমাদেরকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে বাধ্য করছে, অ্যাঙ্কর কিন্তু আমাদেরকে পারে গুগলের নজরে আরও এফেক্টিভভাবে কাজ করার জন্য। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অ্যাঙ্কর টেক্সট কোথায় প্লেস করা যায় এই ব্যাপারে নাথান বলেছেন যে, ধরে নিন আপনি ফোর্বসের মতো একটি নামকরা ওয়েবসাইটে আপনার আর্টিকেল লিখছেন বা কোনো একটি ইনফরমেশন পোস্ট করছেন, সে কিন্তু কখনোই আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য সুযোগ দেবে না। লেখার ভিতরে ব্যাকলিঙ্ক পোস্ট করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে একমাত্র আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনি যদি রিচ অ্যাঙ্কর পোস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এডিটোরিয়াল লিঙ্কে করতে হবে। এডিটোরিয়াল লিঙ্কে আপনি বিভিন্ন লেখার লিঙ্ক দিতে পারবেন, সেখানে আপনি আপনার অ্যাঙ্কর ক্রিয়েট করে আসতে পারবেন। এরপরে রয়েছে যে আপনি অন্যান্য কোন জায়গায় আপনার লেখার জন্য অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেগুলো পারবেন, আপনি ব্র্যান্ডেড, নেকেড লিঙ্ক এবং জেনারিক অ্যাঙ্কর বিভিন্ন জায়গায় পোস্ট করে আসার সুযোগ রয়েছে আপনার। যেরকম বিজনেস লিস্টিং, ব্লগ কমেন্টে করতে পারেন, প্রেস রিলিজ, ডিরেক্টরি, প্রোফাইল লিঙ্ক, ফর্ম সিগনেচার্স, ব্লগ রোল, সাইড বার, ডোনেশন, স্পন্সরশিপ, যে কোনো জায়গায় আপনি আপনার অ্যাঙ্কর তৈরি করতে পারবেন। তো মোটামুটি আমরা আজকে ধারণা পেয়েছি যে আসলে অ্যাঙ্কর টেক্সট কী জিনিস এবং কোথায় এগুলোকে ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করলে আমরা উপকৃত হব। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল, কারণ আমরা নাথান গচের অন্যান্য ভিডিও সহ নীল প্যাটেলের অন্যান্য টিউটোরিয়ালগুলোকে খুব শীঘ্রই অনুবাদ করে আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি। মূল ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আতিক এসইওর পক্ষ থেকে আমি আতিক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।